আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আমি ভালো আছি। ওকে, তাহলে আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে কারো? প্রোফেস প্রো মেটাফেস। হ্যাঁ, ওকে গুড। প্রোফেস আর প্রো মেটাফেস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো যে ধাপগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস মিস। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমার পরিচিতি, আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে অধ্যায়ে, সেটা হলো জীবের বৃদ্ধি ও বংশগতি। অধ্যায় দ্বিতীয়। এখান থেকে আমরা যে বিষয়ে গত ক্লাসে যতটুকু আলোচনা করেছেন তার পরবর্তী ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রোফেস সম্পর্কে কিছু বলো দেখি। তোমাদের গত ক্লাসে পড়া ছিল কিন্তু প্রোফেস আর মেটাফেস সম্পর্কে। কে বলতে পারবে প্রোফেস ধাপ সম্পর্কে? অনেকে ক্লাসে জয়েন করেছো, দেখি তোমাদের মধ্যে কে বলতে পারবে প্রোফেস ধাপ সম্পর্কে? হ্যাঁ রাহিব, তুমি বলো। ম্যাম, এগুলো প্রফেসর কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ওকে, পানি বিয়ের ফলে নিউক্লিয়াস জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যা আঁকাবাঁকা সুতোর মতো অংশ সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। ওকে গুড। এরপর প্রো মেটাফেস সম্পর্কে। প্রো মেটাফেস ধাপে আমরা কি দেখতে পেয়েছিলাম? ম্যাম, এটি স্বল্পস্থায়ী ধাপ। প্রো মেটাফেস ধাপে আমরা কি কি দেখতে পেয়েছিলাম? আবার একটু তোমাদেরকে চিত্রগুলো একটু দেখাই, গত ক্লাসের চিত্রগুলো। যে প্রোফেজের ক্ষেত্রে দেখা যায় কি একটা কোষ প্রাচীর থাকবে এবং একটা নিউক্লিয়াস থাকবে, যেটার মাঝখানে নিউক্লিয়াসের অবস্থান নিউক্লিওলাস থাকবে। এই কালো যে অংশটা সেটা হলো নিউক্লিওলাস, এবং সুতার মতো যে অংশগুলো দেখা যায় সেগুলো হলো ক্রোমোজোম। এগুলোর আস্তে আস্তে বিভাজন হবে ধাপে ধাপে। এটা একটা দীর্ঘস্থায়ী মাইটোসিস, কোষ বিভাজন কিন্তু একটু দীর্ঘস্থায়ী পর্যায়, ঠিক আছে? এবং প্রোফেজ পাঁচটা ধাপের মধ্যে প্রোফেজই সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এরপরে প্রো মেটাফেজ। প্রো মেটাফেজের ক্ষেত্রে দেখা যায় কি আস্তে আস্তে যে নিউক্লিয়ার পর্দাটা রয়েছে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, ওটা আস্তে আস্তে বিলুপ্ত হবে। হতে হতে দেখা যাবে কি এর শেপটা, যেটা গোল আকারে ছিল, আস্তে আস্তে শেপটা মাকু আকৃতির হয়ে যাবে, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এখানে যে নিউক্লিওলাসটা আছে সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হতে দেখা যাবে। এটা একটা স্বল্পস্থায়ী ধাপ মাইটোসিস কোষ বিভাজনে। স্বল্পস্থায়ী ধাপ হলো এই প্রো মেটাফেজ ধাপটি। ঠিক আছে, এরপর আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো মেটাফেজ। আজকের যে ধাপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি? মেটাফেস। মেটাফেজের চিত্র একটু ভালো করে খেয়াল করো। স্পিন্ডল যন্ত্র দেখেছি আমরা। প্রোমেটাফেসের ক্ষেত্রে দেখা গিয়েছিল কি স্পিন্ডল যন্ত্র, আর এখানে আমাদের কাছে ক্লিয়ার হবে স্পিন্ডল তন্তুটা। এখানে দেখেছো অংশগুলো কিভাবে আছে? এগুলো হলো স্পিন্ডল তন্তু। মাঝখান বরাবর, অর্থাৎ এটা নিউক্লিয়ার মেমব্রেনের যে মাঝখান বরাবর অংশটা সেটা হবে বিষুবীয় অঞ্চল। এবং আমরা যে কালো কালো দুই কালারের গ্রিন আর নীলের যে কালার গুলো দেখতে পাচ্ছি এগুলো হলো ক্রোমোজোম। ক্রোমোজোমকে ভালোভাবে দেখানোর জন্য এখানে একটু কালারফুল করা হয়েছে। এই বিষয়গুলো হলো ক্রোমোজোম। ক্রোমোজোম থাকবে বিষুবীয় অঞ্চল বরাবর, এবং মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টি হতে আমরা দেখব। তাহলে এই ধাপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি মেটাফেজ পর্যায়টা কেমন? মেটাফেজ পর্যায়ের ক্ষেত্রে দেখা যাবে কি ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, এগুলো হলো তাদের বৈশিষ্ট্য। মেটাফেজ পর্যায়ের ক্ষেত্রে কি দেখা যাবে? ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। তোমাদেরকে ইতিমধ্যে আমি এর আগের ছবিতে দেখিয়েছি এই জায়গাটা, অর্থাৎ নিউক্লিয়াসের মাঝখান বরাবর যে অঞ্চলটা সেটাকে বলা হবে বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করবে? মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করবে? মেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে কোন অঞ্চলে? কোন অঞ্চলে অবস্থান করবে এরা?
বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চলে। আর বিষুবীয় অঞ্চলটা কি সেটা চিহ্নিত করতে পেরেছো এই চিত্রের মধ্যে? একটু খেয়াল করো, মাঝ বরাবর, অর্থাৎ এই যে আমরা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি এখানে মাঝ বরাবর যে অঞ্চলটা সেটা হলো বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আমরা ক্রোমোজোম গুলোকে দেখতে পাবো। এবং সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কোনগুলো বলেছিলাম? ক্রোমোজোমের সাথে যে আংটার সাহায্যে যুক্ত থাকে, মানে যে পয়েন্টে ক্রোমোজোম গুলো যুক্ত থাকে সেগুলোকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। সেগুলোকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোম একটু ভালো করে আমি তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এখানে নীল যে অংশটা সেগুলো হলো ক্রোমোজোম, আর যে পয়েন্ট বা যে বিন্দুতে এরা মিলিত হয়েছে সেটা হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ও বিষুবীয় অঞ্চলে থাকবে, কিন্তু এখানে যে বাহুগুলো অর্থাৎ হাতগুলো দেখা যাবে সেগুলো মেরুমুখী হয়ে থাকবে। অর্থাৎ আমরা যে এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু দেখতে পাচ্ছি, ক্রোমোজোম গুলো দেখা যাবে কি মেরু হয়ে অবস্থান আমরা এদের দেখতে পাবো। ঠিক আছে, চিত্রটা আবার একটু ভালো করে খেয়াল করো। সেন্ট্রোমিয়ার থাকবে বিষুবীয় অঞ্চল বরাবর, আর এদের যে বাহুগুলো রয়েছে সেগুলো থাকবে মেরুমুখী হয়ে। ঠিক আছে, আর একটা বৈশিষ্ট্য কি, সর্বাধিক খাটো, ওরা সবচেয়ে ছোট হিসেবে এখানে থাকবে এবং মোটা হবে। ক্রোমোজোম গুলোকে দেখা যাবে সর্বাধিক খাটো। আমরা এর আগের ছবিগুলোতে যেমন প্রোফেজ প্রোমেটাফেজের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম কি একটু লম্বা লম্বি ছিল, কিন্তু মেটাফেজ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি এরা অনেকটাই খাটো হয়েছে এবং মোটা হয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি ওদের পরিবর্তনটা? হ্যাঁ, তারপরে আরেকটা কি, ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যাবে এবং বিকর্ষণ শুরু হবে। ক্রোমাটিড কোনটাকে বলবো আমরা? ওই যে ক্রোমোজোম গুলো রয়েছে এগুলোকে আলাদা আলাদা ভাবে বলা হবে ক্রোমাটিড। যে ক্রোমোজোম গুলো যুক্ত হয়েছে সেন্ট্রোমিয়ারের সাথে এদেরকে আলাদা আলাদা আমরা কি বলবো? ক্রোমাটিড। ক্রোমাটিড গুলোর আকর্ষণ কমে যাবে, বিকর্ষণ শুরু হবে। আর সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার মানে কি ওই মাঝখানে যে পয়েন্টটা বলেছিলাম সেটা আস্তে আস্তে বিভাজন শুরু হবে এবং যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস রয়েছে সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছো এই মেটাফেজ পর্যায়ে কি কোনো তোমরা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস দেখা যাচ্ছে? কই, আমি তো দেখছি না। আকর্ষণ তন্তু সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, নিউক্লিয়ার মেমব্রেনের কথা বলছি, অর্থাৎ আমরা নিউক্লিয়াসের যে পর্দাটা ছিল কিন্তু মেটাফেজ পর্যায়ে আমরা কোনো পর্দা দেখতে পাচ্ছি না, প্লাস ওখানে একটা কালো রঙের একটা নিউক্লিওলাস থাকার কথা সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হতে দেখছো। কালার আগেরটা একটু গাঢ় করেছিল, এখানে একদম হালকা হয়ে গেছে, হালকা নীল হয়ে গেছে, মানে আস্তে আস্তে এর বিলুপ্তি ঘটছে। এটা হলো মূলত একটা মেটাফেজ পর্যায়ের বর্ণনা, তোমাদের এখানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই মেটাফেজ পর্যায়ের বর্ণনাটা তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো একটু। মেটাফেজ পর্যায়ের বর্ণনা। তোমরা তোমাদের ভিডিওগুলো একটু অন করো। ম্যাম এটা একটু বেশি ছোট হয়ে গেছে বর্ণনা, এটা একটু বড় করে দিবেন। আরো বড়? আচ্ছা, মানে লেখাটা? হ্যাঁ। আমি মুখে বললে হবে না, এটা তো আর করা যাবে বলে মনে হচ্ছে না, একটু দাঁড়াও, ট্রাই করি। এখন দেখতে পাচ্ছ নাকি দেখো? হ্যাঁ দেখো, একটু খেয়াল করো, এবার দেখতে পাবো বড় করে দেওয়া হয়েছে। সবাই মেটাফেজ পর্যায়ের যে বর্ণনা তোমরা তোমাদের খাতায় তুলে ফেলো। অনেকের কাছে বই নেই হয়তো, ঠিক আছে? মিসটা আছে, সবারই আছে? তোমরা যতজনে প্রেজেন্ট জি আছো মিস, সবার সকলের পাই বই গেছে। আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে মেটাফেজ পর্যায়ে বর্ণনাটা বলতে পারবে? দেখি বলো। মিস অধ্যায়ের নাম কি মিস? এতক্ষণে অধ্যায় 2, অধ্যায় 2 এর আমরা মাইটোসিস কোষ বিভাজনের যে মেটাফেজ ধাপটা আছে ওই মেটাফেজ ধাপ সম্পর্কে পড়ছি। মিস প্রো মেটাফেজ আছে একটা। ও মেটাফেজ, মেটাফেজ নেই? মিস মেটাফেজও আছে। হ্যাঁ, মেটাফেজের বর্ণনাটা একটু বলো।
ক্রোমোজোমগুলো সিন্ড্রল যন্ত্রের বিষবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। হ্যাঁ, এর পরবর্তীতে আরো কি লেখা হয়েছে? এগুলো কিন্তু তোমাদের কি মনে থাকতে হবে। এখন তো দেখে বলছো, মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? না হলে ধাপগুলো বর্ণনা করতে পারবে না। তারপরে এবার বুঝে বুঝে আমাদের তো আগে জিনিস চিনতে হবে, তবেই তো আমরা ভালো করে মেমোরাইজ করতে পারবো। হ্যাঁ, আর কিছু আছে বর্ণনা ওখানে এতটুকুই বইয়ের মধ্যে? আরো দেখতে পাচ্ছি কি আকর্ষণ কমে যাবে, ক্রোমাটিড গুলোর যে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল রয়েছে এগুলোর আকর্ষণ কমে যাবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিরক্তি আমরা কিন্তু এই মেটাফেজ পর্যায়ে দেখতে পাবো। ঠিক আছে? মেটাফেজ পর্যায়ের যে দুইটা বইয়ে আছে সেই দুইটা লেখার দরকার নেই, বাকিগুলো একটু লিখে ফেলো, বাকিগুলো লিখে ফেলো। যে দুইটা তোমাদের বইয়ে আছে ওই দুইটা ছাড়া বাকিগুলো লিখো। 4, 5, 6 বর্ণনাটা কি? মেটাফেজ। মেটাফেজ ধাপে এই কাজগুলো সংগঠিত হয়। এখানে 4, 5, 6 মেটাফেজের 2 নম্বর বর্ণনা। হ্যাঁ, 2 নাম্বারটা নেই, 4 নাম্বারটা নেই, 5, 6 এগুলো নাই কিন্তু তোমাদের বইয়ে। এগুলো একটু লিখে ফেলো, যেগুলো নেই বইয়ে ওগুলোই লিখলে হবে। ওখানে কি লেখছে 2 নম্বর বর্ণনাটা একটু বুঝতে পারতেছে না। সেন্ট্রোমিয়ার, হ্যাঁ ওকে, আমি আবার পড়ে শোনাচ্ছি। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে আর বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করবে। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে আর বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করবে। কোনটা বুঝতে প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবে। তোমাদের লেখা হলে আমাকে জানাবে, এর পরবর্তী স্লাইডে যাব আমরা। আপনার পেছনেই আছে। মিস লেখা শেষ? মিস লেখা শেষ। ওকে, লেখা হয়েছে। এর পরবর্তী ধাপে আমরা যাব, সেটা কি দেখি বলো তো? তোমাদের কার মনে আছে মেটাফেজের পর আমরা কোন পর্যায়ে যাব? কোন ধাপে? অ্যানাফেজ। ওকে, গুড। আমরা এখন যাব অ্যানাফেজ পর্যায়ে। চিত্রটা ভালো করে খেয়াল করো। অ্যানাফেজ পর্যায়ে মেরু, আমরা দেখেছি যে মেটাফেজ পর্যায় থেকে কিন্তু মেরু শুরু হয়ে গেছে। প্রোমেটাফেজে হালকা করে সৃষ্টি হয়েছিল, মেটাফেজে একদম পুরোপুরি আমরা মেরু পেয়ে গেছি। অ্যানাফেজও আমরা দেখতে পাবো যে মেরু আছে দুইটা, উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর আগের ক্ষেত্রে অর্থাৎ মেটাফেজের ক্ষেত্রে দেখেছিলাম কি একটু কম্পেয়ার করে পড়বে, এই কারণে না হলে তোমাদের এগুলো মনে থাকবে না, ঠিক আছে? যেমন মেটাফেজে আমরা বিষুবীয় অঞ্চলে দেখেছি, মেটাফেজের ক্ষেত্রে আমরা বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলোর অবস্থান দেখেছি, কিন্তু যখন সে অ্যানাফেজ পর্যায়ে আসবে তখন ক্রোমোজোম গুলো কোথায় চলে আসবে? মেরুমুখী হয়ে যাবে। ক্রোমোজোম গুলো কোথায় চলে আসবে অ্যানাফেজ পর্যায়ে? মেরুমুখী, অর্থাৎ মেরুর দিকে চলে আসবে। উত্তর মেরু, দক্ষিণ মেরু, কিছু যাবে উত্তর মেরুর দিকে, কিছু আসবে দক্ষিণ মেরুর দিকে। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো মেরুমুখী চলন আমরা
দেখতে পাও। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? অ্যানাফেজের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করবে? Yes, miss. হ্যাঁ বলো, ক্রোমোজোমের ক্ষেত্রে কোথায় অবস্থান করবে ক্রোমোজোম গুলো? মুখী চলনে, হ্যাঁ, দক্ষিণ মেরুতে। মেরুমুখী, অর্থাৎ মেরুর দিকে, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে অবস্থান করবে। তাহলে এক্ষেত্রে কি পরিবর্তনটা আমরা দেখতে পাবো তোমাদেরকে একটু বলছি। দেখো, আমাদের এই যে অ্যানাফেজ পর্যায়টা রয়েছে, সেই অ্যানাফেজ পর্যায়ের ক্ষেত্রে দেখা যাবে কি মেরু এবং অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম মানে কি? এটা নতুন করে সৃষ্টি হচ্ছে এ ধরনের ক্রোমোজোম গুলো। এবং নিরক্ষীয় অঞ্চল, আমরা মাঝখান বরাবর যে অঞ্চল বলেছিলাম সেটা ছিল বিষুবীয় অঞ্চল, কিন্তু এর আশেপাশে যে অঞ্চলটা সেটা হলো নিরক্ষীয় অঞ্চল। এবং উত্তর মেরু দক্ষিণ মেরু, দুইটা মেরুর অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হবে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার বলতে আমাদের যে মাঝখানে যে পয়েন্টটা ছিল সেটা ছিল সেন্ট্রোমিয়ার। দুই ভাগে যখন বিভক্ত হয়ে যাবে তাহলে ক্রোমাটিড গুলো কি হবে? আলাদা হয়ে যাবে। লম্বা লম্বা যে সুতার মতো অংশ দেখছি সেগুলো হলো ক্রোমাটিড, সেগুলো আলাদা হয়ে যাবে। তখন প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হবে। প্রত্যেকটা ক্রোমাটিডকে তখন আমরা কি বলবো? অপত্য ক্রোমোজোম। মনে থাকবে? যদি বলা হয় অপত্য ক্রোমোজোম কাকে বলে, তখন কি বলবে? অপত্য ক্রোমোজোম কাকে বলে? এখানে সেন্ট্রোমিয়ারের সাথে যে ক্রোমাটিড গুলো দেখছো সেগুলো আলাদা হয়ে যাবে, এবং তখন প্রত্যেকটা এই আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল, এই যে আমরা আলাদা দেখতে পাচ্ছি সুতার মতো অংশ, এটা একটা এটা আরেকটা, তাহলে এগুলো হলো অপত্য ক্রোমোজোম। আর অপত্য ক্রোমোজোম গুলোর বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায় বলে বিপরীত মেরু, মানে এদের যে আকর্ষণ হওয়ার কথা না, মানে আকর্ষিত হলে তো সামনাসামনি আসবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু তাদের বিকর্ষণ শক্তিটা বেড়ে যায়, তারা কি করে আস্তে আস্তে মেরুর দিকে সরে যায়, কিছু উত্তর মেরুর দিকে চলে যায়, কিছু দক্ষিণ মেরুর দিকে চলে আসে। আর দেখা যায় কি মাঝখানে যে পয়েন্টটা রয়েছে সেন্ট্রোমিয়ার, সেটা অগ্রগামী, সেটা সামনের দিকে থাকে, আর বাহু দুইটা থাকে অনুগামী, পেছনের দিকে। সেন্ট্রোমিয়ার থাকবে অগ্রগামী আর বাহুগুলো থাকবে অনুগামী। তোমরা এই বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অ্যানাফেজ পর্যায়টা? হ্যাঁ, কি বলেছে দেখি বলো তো, অ্যানাফেজ পর্যায়ে কি দেখতে পাচ্ছ তোমরা এখানে স্লাইডে? অ্যানাফেজ পর্যায়ের বর্ণনাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর তখন প্রতিটি ক্রোমাটিক কে অপত্য ক্রোমোজোম বলা হয়। ওকে। অপত্য ক্রোমোজোম মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায় ফলে এরা বিপরীত মেরুর দিকে সরে যায়। এই সময় সেন্ট্রোমিয়ার, ম্যাম এটা কি? অগ্রগামী। দেখছো, একটু খেয়াল করো ছবির দিকে, এই সেন্ট্রোমিয়ার মাঝখানে পয়েন্টটা কিন্তু সামনের দিকে যাচ্ছে আর বাহুগুলো যাচ্ছে পেছনের দিকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা হলো অগ্রগামী আর বাহু দুইটা বা ক্রোমাটিড গুলো হলো অনুগামী। একটা অগ্রগামী আর একটা অনুগামী। তোমরা এগুলো একটু মধ্যে দাগিয়ে ফেলবে, ঠিক আছে? এই বর্ণনাগুলো হয়তো বা আছে, যেটা নেই তোমরা সেটা নোটস করে ফেলবে, ঠিক আছে? তাহলে অ্যানাফেজ পর্যায় সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে? ইয়েস মিস। ওকে, এর পরবর্তীতে আমরা কোথায় যাব? টেলোফেজে। টেলোফেজে যাই। দেখো টেলোফেজের ক্ষেত্রে কি হচ্ছে, একদম সম্পূর্ণ ভিন্ন না। আমরা কিভাবে দেখেছিলাম প্রোফেজ ধাপে কেমন ছিল, টেলোফেজে এসে কেমন হয়ে গেছে দেখো। ওটা কিন্তু একটা কোষ ছিল, টেলোফেজে এসে আমরা এখানে দুইটা আলাদা আলাদা কোষ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দেখো কি ধরনের পরিবর্তন, এটা কিন্তু অনেক লং একটা প্রসেস। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে এই যে ধাপ, পাঁচটা ধাপ, সেগুলো কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। আস্তে আস্তে করে কিন্তু একটা কোষ থেকে দুইটা কোষের বিভাজন আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো সর্বশেষ মাইটোসিস কোষ বিভাজনে সর্বশেষ ধাপ হলো টেলোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ কি? মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ কি? এখন আমরা কোন ধাপ সম্পর্কে পড়ছি? টেলোফেজ। মনে থাকবে মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ হলো টেলোফেজ, আর প্রথম যে পর্যায়টা ছিল সেটা হলো প্রোফেজ ছিল। এখন টেলোফেজের ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছ দেখি স্লাইড থেকে, আমাকে একটু দেখে জানাও তো। স্লাইডটা খেয়াল করো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এগুলো একটু বলো। কিছু দেখা যাচ্ছে স্লাইডে?
মাঝখান বরাবর একটা প্লেট আমরা দেখতে পাচ্ছি, টেলোফেজ পর্যায়ে একটা প্লেটের সৃষ্টি হবে। আচ্ছা, বিষুবীয় অঞ্চল বরাবর টেলোফেজ পর্যায়ে একটা কোষ প্লেট আমরা দেখতে পাবো। তারপরে এই দুইটা বিষয় জিনিস তো আমরা আগেও দেখেছিলাম, নিউক্লিয়াসের মতো, এটাকে বলা হয় নিউক্লিয়াস, যেখানে একটা নিউক্লিওলাস থাকবে। কালো যে বস্তুটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো নিউক্লিওলাস। আর সুতার মতো যে অংশটা, এগুলোকে কি বলা হয়? দেখে অনেকগুলো ক্লাস করেছে এগুলোর উপর। এখানে সুতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ সেগুলোকে কি বলবে? কালো কালো সুতার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো কি? হ্যাঁ রাহিব বলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এখানে যে পর্যায়টা আমরা দেখতে পাচ্ছি, এখানে কালো কালো সুতার মতো কিছু অংশ আছে, এগুলোকে আমরা কি বলেছিলাম? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এখানে কালো কালো অংশটাকে কি হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে? স্লাইড থেকে দেখেও তো বলতে পারবে। এখানে কালো অংশগুলোকে কি হিসেবে, হ্যাঁ বলো। ক্রোমোসোম। ক্রোমোজোম, এগুলোকে বলা হয় ক্রোমোসোম বলা হয়। কালো যে সুতার মতো অংশগুলো রয়েছে সেগুলো ক্রোমোসোম, এবং এগুলো আস্তে আস্তে স্ফীত হয়েছে, কোনো সময় সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়েছে। তারপর দেখা গেছে কি সেগুলো বিষুবীয় অঞ্চলে ছিল, বিষুবীয় অঞ্চল থেকে আবার মেরুর দিকে গিয়েছে, একদম সর্বশেষ ধাপে এসে এরা বিভক্ত হয়ে গেছে। এরা দুইটা কোষে আলাদা আলাদা, নিজেদের জন্য দুইটা, একটা থেকে দুইটা আলাদা আলাদা কোষের সৃষ্টি করেছে। কোষটা এমন ভাবে সৃষ্টি করেছে, আগে যেরকম ছিল, মা থেকে যেমন সন্তান সন্ততি হয় সেরকম মাতৃ একটা নিউক্লিয়াস থেকে দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। মাতৃ নিউক্লিয়াস থেকে দেখা যাচ্ছে কি ধাপে ধাপে এসে দুইটা নতুন অপত্য নিউক্লিয়াস আমরা এখানে সৃষ্টি হতে দেখতে পেয়েছি, যেখানে আলাদা আলাদা করে নিউক্লিয়াস ক্রোমোজোম দিয়ে তারা নিউক্লিয়াসটা গঠন করেছে। এবং মাঝখানে যে স্পিন্ডল যন্ত্রটা ছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এবং কোষ প্লেট, মাঝখান বরাবর একটা কোষ প্লেট এরা গঠন করবে। ঠিক আছে, তাহলে টেলোফেজ পর্যায়ে যদি আমাদেরকে বর্ণনা করতে বলে আমরা কিভাবে বর্ণনা করব? প্রথমে কি বলবো টেলোফেজ সম্পর্কে যদি বলতে যাই? টেলোফেজ, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, এটি হলো মাইটোসিসের শেষ পর্যায় বা শেষ ধাপ। ঠিক আছে, এরপর আমরা চিত্রের দিকে একটু খেয়াল করব। আগে কি রকম ছিল ক্রোমোজোম গুলো, এই ধাপে এসে কি রকম হচ্ছে, মিল আছে কি কোনো মিল কি দেখতে পাচ্ছ এখানে? ক্রোমোজোম গুলো মাঝখানে যে ধাপগুলো ছিল, মানে ওখানে একটু আমরা মোটা দেখেছিলাম না, এক্ষেত্রে কি হয়েছে, একটু সুতার মতো হয়ে গেছে, আবারও আগের অবস্থানে সে ফিরে গেছে, মানে একদম চিকন চিকন হয়ে গেছে। কারণ এটার কারণ হলো এখানে পানি যোজন ঘটেছে, অর্থাৎ এখান থেকে পানিটা অপসারণ হয়ে গেছে, যার কারণে সে সরু ও লম্বা আকার ধারণ করেছে। যখনই একটা ক্রোমোজোম গুলো থেকে পানির বিয়োজন ঘটবে বা পানি যোজন ঘটবে, সেক্ষেত্রে এরা কি হবে, সরু হয়ে যাবে, লম্বা আকার ধারণ করবে। এরপর এখানে কিসের আবির্ভাব ঘটবে? ক্রোমাটিন জালিকা। তোমরা একটু দেখো, আগের ধাপগুলোতে কোনো জালিকা ছিল না, কিন্তু টেলোফেজ পর্যায়ে আমরা এখানে জালিকার মতো দেখতে পাচ্ছি। সেখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন, এইটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, দুইটা আলাদা নিউক্লিয়ার মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি। ফলে দেখা যাচ্ছে কি দুই মেরুতে দুইটা অপত্য নিউক্লিয়াস। আমি ইতিমধ্যে তোমাদেরকে যে কথাটা বলেছি, একটা মাতৃ নিউক্লিয়াস থেকে দুইটা নতুন অপত্য নিউক্লিয়াস আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে, যেখানে তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে তন্তু বা স্পিন্ডল তন্তু আমরা দেখতে পেয়েছি, টেলোফেজ পর্যায়ে এসে দেখা যাচ্ছে কি ওরা আস্তে আস্তে হালকা হয়ে গেছে, বা এক পর্যায়ে টেলোফেজ পর্যায়টা শেষ হলে পুরোটা ভ্যানিশও হয়ে যেতে পারে, এরা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। বিষুবীয় তলে, এই মাঝখান বরাবর যেটা ছিল বিষুবীয় তলে, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হবে। এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এসে এখানে জমা হবে এবং কোষ প্লেট গঠন করবে। এখানে আমরা মাঝখান বরাবর একটা কোষ প্লেট দেখতে পাবো, যেখানে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজম আমি তোমাদেরকে নিউক্লিয়াস দেখানোর সময় বলেছিলাম যে এখানে ফোটা ফোটা ডট ডট আকারে কিছু দেখতে পাবো, সেগুলো হলো সাইটোপ্লাজম। ওখানে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো সমবন্টন ঘটবে, অর্থাৎ একটা এই নিউক্লিয়াসের মধ্যে যতটা
সাইটোপ্লাজম থাকবে, আরেকটা যে নিউক্লিয়াস রয়েছে সেখানেও আমরা ততটা সাইটোপ্লাজম দেখতে পাবো। অর্থাৎ দুইটা অপত্য সেল, যেটাকে আমরা বলবো ডটার সেল, যেটাকে আমরা কি বলবো, দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে, যেটাকে বলা হবে ডটার সেল। মনে থাকবে? Yes, sir. ওকে, তাহলে টেলোফেজ পর্যায়ে আমরা কি কি দেখতে পেয়েছি দেখি, বলো তোমাদের মধ্যে যে কোনো একজনে আমাকে বলো যে টেলোফেজ পর্যায়ে তোমরা কি কি দেখতে পাচ্ছ। হ্যাঁ বলো, তোমাদের মধ্যে যে কোনো একজনে। টেলোফেজ সম্পর্কে আমরা নিউক্লিয়াস, মেমব্রেন আর নিউক্লিয়াস আর ক্রোমোজোম, কোষ প্লেট, লুপ্তপ্রায় সিপ্ট্রন, ট্রন্টু, অপত্য নিউক্লিয়াস, আবার প্রাণী কোষ থেকে সেন্ট্রিওল দেখতে পাইছি। সেন্ট্রিওল দেখতে পেয়েছো, ওকে। এখানে টেলোফেজ পর্যায়ের বর্ণনাটা কি দেখতে পাচ্ছো, মানে কি কিভাবে আমরা বর্ণনা করব টেলোফেজ পর্যায়ে? জিনিস হ্যাঁ, দেখতে পাচ্ছি। এগুলো একটু বলো। টেলোফেজ পর্যায়ের বর্ণনাটা একটু বলো। অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এরপর উভয় মেরুর ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়াস পর্দা এবং আচ্ছা নিউক্লিয়াসের শোনো, এখানে কি এটি তোমরা কোন স্লাইডে দেখতে পাচ্ছ, এটি মাইটোসিসের শেষ পর্যায়ে, এটা দিয়ে শুরু করতে হবে না? এক নম্বর যে পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করো। এটি মাইগ্রোসিমের মাইটোসিস মাইগ্রোসিসের শেষ পর্যায়ে ক্রোমোজোমে পানি যোজন ঘটে এবং সরু ও লাখ লম্বা আকার ধারণ করে। ক্রোমোটের জালিকা নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনে আবৃত ঘটে। হ্যাঁ, আবির্ভাব ঘটে। 4 নাম্বার পয়েন্ট, ফলে একটু ছবির সাথে মিল করবে। দুইটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং তত্ত্বগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ওকে, বিষুবীয় তলে এন্ডোপ্লাজম তালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে কোষ প্লেট গঠন করে। হ্যাঁ, আমরা ইতিমধ্যে কোষ প্লেট এখানে দেখেছি, মাঝখান বরাবর একটা প্লেট দেখা যাচ্ছে, সেটাই হলো কোষ প্লেট। জি মিস। ওকে, তারপর 6 নাম্বার পয়েন্ট, তারপর সাইটোপ্লাজমিক অঙ্গগুলোর সংগঠন ঘটে, ফলে দুটি অপত্য কোষ ডটার কল সৃষ্টি হয়। ডটার সেল, ঠিক আছে। অপত্য কোষকে আমরা কি বলবো, ডটার সেল বলা হয়। অর্থাৎ একটা মাতৃ নিউক্লিয়াস থেকে আমরা দুইটা অপত্য নিউক্লিয়াস বা ডটার সেল এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখা যাচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ ছিল, আমরা ইতিমধ্যে 5টা ধাপই আলোচনা শেষ করেছি, ঠিক আছে। আমরা সবগুলি ধাপই মোটামুটি কি করেছি, শেষ করেছি, ঠিক আছে। অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা ধাপই কিন্তু খুব ভালোভাবে মনে থাকতে হবে চিত্র সহকারে। আমি তোমাদের আগামী ক্লাসের এই চিত্রটা আঁকা দিব। অর্থাৎ আজকে তোমাদের যে হোমওয়ার্ক সেটা হলো যে এই যে আমরা বিভিন্ন পর্যায় সম্পর্কে পড়লাম, 5টা ধাপের চিত্র, সুন্দর করে চিত্র এঁকে তোমরা ছবি তুলে স্কুলের যে অ্যাপসটা রয়েছে সেখানে দিবে, ঠিক আছে। পারা যাবে? ছবিগুলো আঁকতে পারবে? হ্যাঁ, একটু চেষ্টা করবে, হয়তো প্রথমবার একটু সুন্দর হবে না, 2-1 বার আঁকলে দেখবে আঁকতে পারবে। সুন্দর করে বর্ণনা এখানে যেভাবে দেওয়া আছে, বইয়ের সাহায্য নিবে দরকার হলে। চিত্রগুলো সুন্দর করে আঁকবে, 5টা চিত্র, এবং আইডেন্টিফাই করে দিবে কোনটা কি, মানে কোনটা প্রোফেজ, কোনটা প্রোমেটাফেজ, কোনটা টেলোফেজ সেটা। তারপর ওই চিত্র, যেমন নিউক্লিয়ার মেমব্রেন কোনটা, সেখানে কোষ প্লেট, নিউক্লিয়াস, ক্রোমোজোম, এগুলো একটু আইডেন্টিফাই করে দিয়ে আমাকে সুন্দর করে 5টা চিত্র এঁকে তোমরা ছবি পাঠাবে, ঠিক আছে। পারা যাবে, আমি আশা করবো সেটা পারবে। কি কোনো প্রবলেম হবে? ওকে, তাহলে সবার হোমওয়ার্ক যেন পাই আছে, যতজনে প্রেজেন্ট আছো আমি নেক্সট ক্লাসে দেখবো তোমাদের হোমওয়ার্কটা যেন পাই। যদি আজকে করে ফেলতে পারো আজকে দিয়ে দিবে। ওকে মিস। এরপর এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দলীয়ভাবে তোমাদের কিছু কাজ দেওয়া হয়েছে। চিত্রটির বিভিন্ন ধাপের নাম লিখো। দেখি বলতে পারবে বিভিন্ন ধাপের নাম? প্রথম ধাপটাকে আমরা কি বলবো?
এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি একটা থেকে আরেকটা, কিভাবে দেখো একটা ছিল সর্বশেষ আমরা এখানে দুইটা অপত্য কোষ দেখতে পাচ্ছি। তাহলে প্রথম যে সার্কেলটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কোন ধাপে ফেলবো? প্রথম যে ধাপটা এটার নামটা কি বলো? আমরা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে ধাপটার কথা বলেছিলাম সেটার নাম কি ছিল? প্রোফেজ। প্রোফেজ। তাহলে সামনে এই চিত্রটা দেখে কি বোঝা যাচ্ছে না এটা কোন পর্যায়ে? প্রোফেজ ধাপ। প্রথমেরটা হলো প্রোফেজ ধাপ, এর পরেরটা ম্যাম প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। তারপরেরটা আচ্ছা কি মেটাফেজ? মেটাফেজ। মেটাফেজে বিষুবীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো মেটাফেজ পর্যায়ে। প্রোফেজ, প্রোমেটাফেজ, এর পরে আজকে আমরা যেগুলো আলোচনা করেছিলাম মেটাফেজ বিষুবীয় অঞ্চলে। তারপর আস্তে আস্তে এটা দেখানো হয়েছে চলো ওরা যে বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে বিকর্ষণের ফলে মেরুর দিকে সরে যাচ্ছে, উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে, এটার একটা চিত্র দেওয়া হয়েছে। এই দুইটাই হলো কোন পর্যায়ের মধ্যে পড়ছে তোমার? 3 নাম্বারটা হলো যে মেটাফেজ, এরপরে হলো 4 নাম্বারটা হলো অ্যানাফেজ। 4 নাম্বারটা কি? অ্যানাফেজ। তারপরে সর্বশেষ যে চিত্রটা আছে 5 নাম্বারে, এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি টেলোফেজের দিকে যাচ্ছে। দুইটা নিউক্লিয়াস যেহেতু আলাদা আলাদা করে গঠন হয়ে গেছে তাহলে আমরা এটাকে বলবো টেলোফেজ পর্যায়ে। এই 5 নাম্বার ধাপটাকে আমরা টেলোফেজ পর্যায়ে বলবো। টেলোফেজ পর্যায়ে এরা কোষ প্লেট যেটা থাকবে, এখানে মাঝখান বরাবর আমরা কোষ প্লেট দেখতে পাচ্ছি, এটা একবারে যখন বিলুপ্ত হয়ে যাবে কোষ প্লেটটা আলাদা আলাদা করে তারা নিউক্লিয়াস গঠন করবে। অর্থাৎ মাতৃ নিউক্লিয়াসটা যেরকম ছিল সেম ভাবে আমরা দুইটা নতুন অপত্য নিউক্লিয়াস এখানে পাবো। ঠিক আছে, তাহলে তোমরা কি এই ধাপগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে? ক্লিয়ার ধারণা কি তোমরা পেয়েছো? এবং এখানে কোনটা কি সেটা কি বলা যাবে? আমরা তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমি যদি চিত্রটা দিই আমাকে বলতে বলা হয় যে এটা কি, সেটা বর্ণনাটা বলতে পারবা? যেমন আমি তোমাদের এখানে একটা প্রশ্ন করছি, এখানে যে লাল আর নীল রঙের কিছু অংশ দেখতে পাচ্ছ এগুলো কি? লাল নীল এগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখি তোমাদের মধ্যে কে কথাটা বলতে পারবে যে এখানে আমরা লাল নীল যে অংশগুলো দেখতে পাচ্ছি মাঝখান বরাবর। হ্যাঁ বলো, একজন হাত উঠিয়েছো, বলো। এই অংশ আমি তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখাচ্ছি অ্যারো চিহ্নের সাহায্যে। এই অংশ এইগুলোকে আমরা কি বলবো? এই যে চলন হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম। ওকে, গুড, বলতে পেরেছো, এটা হলো ক্রোমোজোম। আর এখানে যে রশ্মির মতো দেখতে পাচ্ছি এগুলো কি মাঝখান বরাবর? হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র। ওকে, গুড। তারপর এখানে কিছু রশ্মি যন্ত্র। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র। তারপরে এখানে দেখতে পাচ্ছি কিছু রশ্মি দেখতে পাচ্ছি যেগুলোকে বলা হয় আস্টার রশ্মি। এগুলোকে কি বলা হয়? আস্টার রশ্মি। তারপরে দেখো এখান থেকে আমরা নতুন দুইটা নিউক্লিয়াস গঠন হতে দেখতে পেয়েছি, অর্থাৎ ডটার সেল এখানে দেখা যাচ্ছে। তাহলে এটাই মোটামুটি মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ ছিল তার একটা চিত্র সহকারে ডায়াগ্রাম তোমাদেরকে দেখানো হচ্ছে। এখন তোমাদের কিছু মূল্যায়ন থাকবে, তোমরা প্রশ্নগুলো দেখবে, দেখে আমাকে একটু আনসার দিবে। এখানে যেখানে আছে সেটা সঠিক নাও হতে পারে, সেজন্য একটু চিন্তা ভাবনা করে উত্তরগুলো দিবে। কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? 5টা পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে? প্রোফেজ। প্রোফেজ। তাহলে এখানে যে উত্তরটা আছে সেটা সঠিক। মাইটোসিসের প্রথম ধাপ কি? মাইটোসিসের প্রথম ধাপও প্রোফেজ। প্রোফেজ। হ্যাঁ, ওকে, গুড। আর সর্বশেষ ধাপ? সর্বশেষ ধাপ টেলোফেজ। হ্যাঁ, ওকে, টেলোফেজ। তারপরে দ্বিতীয় নাম্বার পর্যায় কোনটি? দ্বিতীয় নাম্বার 5টা ধাপের দ্বিতীয় পর্যায়টার নাম বলো। মেটাফেজ, প্রোমেটাফেজ। মেটাফেজ নাকি প্রোমেটাফেজ? দেখি ক্লিয়ার করে বলো। মেটাফেজ প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার যে পর্যায় সেটা
প্রোমেটাফেজ মানে pro মানে এটা আগে বোঝাচ্ছে আর কি মেটাফেজ পর্যায়ের যে আগের ধাপটা আছে সেটাকে বলা হচ্ছে প্রোমেটাফেজ। তারপর 4 নাম্বার পর্যায় 4 নাম্বার পর্যায় 4 নম্বর পর্যায়ে হ্যাঁ অ্যানাফেজ। হ্যাঁ বাকিরা কি একমত আছো ওর সাথে? 4 নাম্বার পর্যায়ে কি অ্যানাফেজ? ওকে এরপর 3 নাম্বার পর্যায়ে 3 নাম্বার পর্যায়ে 3 নম্বর পর্যায়ে 3 নাম্বার মেটাফেজ। ওকে গুড। Metaphase। তাহলে এখন কি কাজ? তোমরা মোটামুটি ধাপগুলো তোমাদের শেখা হয়ে গেছে, এখন বর্ণনাগুলো পড়তে হবে। তোমাদের কাজ হলো চিত্র আঁকা এবং বর্ণনাগুলো শেখা, ঠিক আছে? আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু ওই চিত্রগুলো আঁকা। মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ রয়েছে এগুলো সুন্দর করে চিত্র এঁকে আমাকে পাঠাবা। স্কুল অ্যাপসও দিতে পারো, যদি স্কুল অ্যাপসে দিতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? আমি কি সবার হোমওয়ার্ক পাবো? চিত্রগুলো কি আঁকা যাবে? হ্যাঁ সোহেল বলো। সাউন্ড নেই কেন? চিত্রগুলো আঁকতে পারবা না? ইয়েস মিস হ্যাঁ ওকে আশা করি পারবে, একটু দেখবে প্রথমবার না হলে আরেকবার একটু দুইবার ট্রাই করে। হ্যাঁ বলো। বর্ণনা দেওয়ার দরকার নেই, বর্ণনাটা শিখবে, শুধুমাত্র চিত্রগুলো এঁকে মানে কোনটা কি সেটা চিহ্নিত করে দিলেই হবে, ঠিক আছে? এরপর দেখি আরো কিছু মূল্যায়ন তোমাদের জন্য। হ্যাঁ দেখতে পাচ্ছো এখানে কিছু মূল্যায়ন তোমাদের জন্য দেওয়া হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেই ধাপের নাম কি? আমরা 5টা পর্যায়ের মধ্যে কোন ধাপে দেখতে পেয়েছি যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে? দেখি এটা তোমাদের জন্য প্রোমেটাফেজ। বাকিরা কি ওর সাথে একমত আছো? প্রোমেটাফেজ পর্যায়ে কি আমরা দেখতে পেয়েছি বিষুবীয় অঞ্চলে অবস্থান ক্রোমোজোমের? বিষুবীয় অঞ্চলে প্রোমেটাফেজ নাকি মেটাফেজ? মেটাফেজ মেটাফেজ। মনে রাখবে এগুলোর উত্তরগুলো একটু লিখে ফেলবে যে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে সেটা হলো মেটাফেজ পর্যায়। মনে থাকবে সবার, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে কিন্তু মেটাফেজ পর্যায়ে। তারপর স্পিন্ডল যন্ত্রে যে ধাপের সৃষ্টি হয় তার পরের ধাপ নাম কি? মানে স্পিন্ডল যন্ত্র যে ধাপে সৃষ্টি হয়েছে তার পরের ধাপের নাম কি? মেটাফেজ। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে মেটাফেজ। মেটাফেজের পরের পর্যায়টা কি? মানে যেখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে